প্রথম কোনো বাংলা সিনেমা হিসেবে 100 কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে MR9। ব্যাপারটা কতটুকু সত্যি? বাংলা ইন্ডাস্ট্রি যে চাপার জোরে চলে সেইটার আর একটা উদাহরণ হলো এটা। যে দেশে কোনো টিকিটিং সিস্টেম নেই, কোনো বক্স অফিস নেই, সেখানে নির্মাতারা এসে বলবে যে আমাদের সিনেমার ইনকাম হয়েছে 2 কোটি, 10 কোটি, 500 কোটি, আর দর্শক সেটা বিশ্বাস করবে। এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা একটা স্ক্যাম। শুরু থেকে যদি আসি, জাজ মাল্টিমিডিয়া এর আগে ফেসবুক এই ব্যাপারটা প্রকাশ করেছে যে মাসুদ রানা হলো আমাদের কাছে আবেগ, ইমোশনের নাম, বাট আমেরিকান প্রযোজক যিনি ছিলেন তিনি তার মতো করে সিনেমাটা ডিজাইন করেছেন। আমার প্রশ্ন হলো, আমাদের সিনেমা, এখানে মাসুদ রানা আছে, সেইভাবেই যদি সিনেমাটাকে প্রমোশন করা হয়, মাসুদ রানা নাম নিয়ে যদি মার্কেটিং করা হয়, বাংলাদেশি দর্শক তো মাসুদ রানাকেই খুঁজবে, তাই না? এরপরে যদি আবার বলা হয় যে এই সিনেমাটা প্রযোজকরা, আমেরিকার প্রযোজকরা তাদের মতো করে ডিজাইন করেছে, কারণ তারা চায় যে আমেরিকাতে বা তাদের মার্কেট প্লেসে ইন্টারন্যাশনালি এই সিনেমাটা ভালো পারফর্ম করুক। এখন আমেরিকার প্রযোজক যদি এই কাজটা করে, সেটা কি আদৌ আমাদের সিনেমা হলো না? এবং এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে এই সিনেমাটা 100 কোটির ক্লাবে প্রবেশ করবে খুব শীঘ্রই, ব্যাপারটা একদমই স্ক্যাম। বাংলাদেশে যে সিনেমাটা 1 কোটি টাকাও ইনকাম করতে পারলো না, সেই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডে 100 কোটি টাকা ইনকাম করবে, এই ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? মানে বাংলা সিনেমার এত দর্শক, সিরিয়াসলি? এরপরে আপনি আরেকটা ব্যাপার খেয়াল করেন, ধরে নিলাম এটা কোনো বাংলা সিনেমা না, এটা একটা ইন্টারন্যাশনাল সিনেমা, জেমস বন্ডের একটা আপগ্রেডেড ভার্সন। তো সেটাও যদি হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে টম ক্রুজ, জেমস বন্ড এদের সাথে তো কম্পিট করে সিনেমাটাকে ভালো পারফর্ম করতে হবে। তো সেখান থেকেও এই সিনেমাটা এক ঝটকায় পিছনের সারিতে চলে যাবে। এটা জেমস বন্ডের সস্তা কপিও না। তারা বলতেছে এখানে তারা 83 কোটি টাকা খরচ করেছে, বাট নো, এই সিনেমা নির্মাণে 83 কোটি টাকা খরচ হয়নি। যারা সুস্থ মানুষ, যারা সিনেমা সম্পর্কে একদম ছোটখাটো আইডিয়া রাখে, যারা সিনেমাটা দেখেছে, তারা ব্যাপারটা বুঝতে পারবে যে এই সিনেমায় 83 কোটি টাকা খরচ হয়নি। বাংলাদেশের মতো একটা ভাঙাচোরা ইন্ডাস্ট্রিতে, যেখানে কোনো বক্স অফিস নেই, প্রত্যেকটা টিকিট সেল হয় ব্ল্যাকে, সিনেপ্লেক্সের বাইরে, সেখানে এই রকম একটা সিনেমা বানিয়ে তারা বলতেছে সিনেমাটা 100 কোটি ইনকাম করেছে। ভাই, বাংলা সিনেমার এত চাহিদা, এতই যদি চাহিদা থাকতো, দেন বাংলাদেশেই তো এই সিনেমাটা কোটি কোটি টাকা ইনকাম করতো। সেটা কেন পারলো না? কারণ সিনেমার কোয়ালিটি ছিল একদম জঘন্য। এই সিনেমাকে যদি জেমস বন্ডের সস্তা কপিও বলি, তবুও আসলে জেমস বন্ডকে ছোট করা হবে। এবং এটা যে ABM সুমনের সিনেমা, যারা সিনেমাটা দেখেছেন, এই পুরো সিনেমাটা আসলে মাসুদ রানার সিনেমাই না। এখানে গল্পের সাথে না আছে কোনো মিল, না আছে এই যে বাংলাদেশের সাথে কোনো রুটেড কানেকশন। জেমস বন্ড সিনেমা থেকে অনেক ব্যাপার নেওয়া হয়েছে, যে ব্যাপারগুলো একদমই মেক সেন্স করে না। হুটহাট নায়ক পার্টিতে চলে গেছে কোনো উদ্দেশ্য ছাড়া, সেখানে গিয়ে নাচানাচি করতেছে কোনো উদ্দেশ্য ছাড়া। মানে না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো গতি, এবং না আছে কোনো স্টোরি। এভাবেই চলতে থাকে। ইভেন এর যে সেকেন্ড পার্ট আসতেছে, আমি যে জেমস বন্ডের সস্তা কপি বলতেছি, সেটার একটা প্রমাণ আমি আপনাকে দেই। এরপরে যে সিনেমাটা আসবে সেটার নাম হলো MR9 স্কাই ড্যান্সার। স্কাই ফল থেকে স্কাই ড্যান্সার। ডু অর ডাই, প্রথম পার্টের যে নাম ডু অর ডাই, এই নামটাও ইন্সপায়ার্ড জেমস বন্ড থেকে। ইভেন এই সিনেমায় এমন কোনো কন্ডিশন বা এমন কোনো মুহূর্ত আসেইনি যেখানে ডু অর ডাই সিচুয়েশন ক্রিয়েট হয়। মানে ডু অর ডাই একটা নাম দিয়েছে, বাট ডু অর ডাই কোনো মোমেন্টই নেই, এরকম কোনো ক্রিটিক্যাল দৃশ্যই নেই। মাসুদ রানার এর পরেও তো অনেকগুলো পার্ট আসবে, সেই পার্টগুলোর নাম কিরকম তারা দিবে আমি সেটাও বলে দেই। সেই পার্টের নামগুলো হবে রিভার ফল। এই যে জেমস বন্ডের ব্যাপারগুলো, সিনেমার সস্তা ব্যাপারগুলো কপি করতেছে, নাম কপি করতেছে, এই ব্যাপারগুলো তারা ভবিষ্যতে কপি করবে। এই ব্যাপারটা নিয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। তো 100 কোটির ক্লাবে প্রবেশ করার এই পুরো বিষয়টাই একদম মিথ্যা, যে ব্যাপারটা আপনাকে বুঝতে হলে রকেট সায়েন্স জানতে হবে না। তো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? আপনি কি বিশ্বাস করেন যে এরকম একটা সিনেমা 100 কোটির ক্লাবে প্রবেশ করবে? আপনার মতামত আপনি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।